আসসালামু আলাইকুম, আমি নাহিদা মজুমদার। সবাইকে কারেন্ট টিউটোরিয়ালের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনী ৩ নিয়ে। গত লেকচারে প্রশ্ন ১ থেকে ৮ পর্যন্ত করে দেওয়া হয়েছে। আজকে বাকিটা শেষ করব আমি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ৯ নাম্বার থেকে আজকে করা শুরু করব আমি। গত ক্লাসে আমি ১ থেকে ৮ পর্যন্ত করে দিয়েছিলাম। ৯ নাম্বারের প্রশ্নটা আগে লিখে নিন, কি বলা হয়েছে। রাজু এবং রনির একত্রে ৬৯০টি লিচু আছে। ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির রনির ৮৬টি লিচু কম আছে। ৮৬টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? এখানে কি বলা হয়েছে? রাজু এবং রনি একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু এবং রনির একত্রে ৬৯০টি লিচু আছে। তাহলে রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু অপেক্ষা রনি, তাহলে কার কম আছে? রনির কম আছে। কার কম আছে? এখানে রনির কম আছে। তাহলে রনির কতটি কম আছে? ৮৬টি লিচু কম আছে। তাহলে রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? তাহলে রাজুর বেশি আছে, রনির কম আছে। রনির ৮৬টি কম আছে। তাহলে পড়া শুরু করি আমরা। রনির আছে বা রনির থাকবে মোট লিচু আমাদের কয়টি? ৬৯০টি। ৬৯০টি থেকে ৮৬টি বাদ দিলে যতটি থাকবে তার অর্ধেক। ৮৬টি এর অর্ধেক হবে। এর অর্ধেক হবে কার লিচু? রনির। রনির থাকবে, রনির কি থাকবে? রনির লিচু থাকবে। রনির লিচু থাকবে ৬৯০ বিয়োগ ৮৬টি লিচু এর অর্ধেক লিচু হবে। অর্থাৎ রনির লিচু থাকবে এতটি এর অর্ধেক লিচু। তাহলে এবার এটা আমরা কিভাবে করতে পারি? রনির লিচু আছে কয়টি? ৬৯০ বিয়োগ ৮৬ ভাগ ২। তাহলে আগে আমাদের বিয়োগ করতে হবে, তারপর ভাগ করতে হবে। বিয়োগ করে দেখি কত হয়। ০ থেকে ৬ যায় না। আচ্ছা, এটা আমি একটু রাফে করে দিই আবার। ৬৯০ বিয়োগ ৮৬। তাহলে ০ থেকে ৬ বিয়োগ করা যাবে না, কারণ ০ হচ্ছে যে ছোট, তাই আমরা এখান থেকে ১ ধার নিলাম। ১ ধার নেওয়া মানে হচ্ছে ১/১০ ধার নেওয়া। আর এই শূন্যটাকে উপরে তুলে দিলাম। তাহলে কি হলো? ১০ থেকে ৬ গেলে কত হবে আমার? ১০ থেকে ৬ গেলে হবে ৪। তারপর হচ্ছে ১ ধার নেওয়ার পরে এটা কত হয়ে গেল? ৮ হয়ে গেল। ১ ধার নিয়ে নিলাম মানে হচ্ছে ১ বিয়োগ করে দিলাম। তাহলে ৮ থেকে ৮ গেলে কত হবে? ০। তারপর হচ্ছে আর কত থাকবে এখানে? ৬০৪। তাহলে আমার এখানে কত পেলাম? আমি বিয়োগফল ৬০৪ ভাগ ২। তাহলে ৬০৪ কে এবার ২ দ্বারা ভাগ করতে হবে। ২ দ্বারা ভাগ করলে কত হবে? এখানে কিভাবে করতে পারি? যেমন ২ এর নামটা করি। ৩ দুগুণে ৬, ৩ বার যাচ্ছে। তারপর হচ্ছে শূন্যটা বসাই দিই। তারপর আবার ৪ কে যদি ভাগ করতে চাই তাহলে ২ এর নামটা ২ বার করলে কত পাবো? ৪। তাহলে ৩০২ ৩।
তাহলে রনির লিচু হবে কতটা? 302টি। এখন দেখো রাজুর লিচু এবং রনির একত্রে লিচু আছে 690টি। তাহলে রনিরটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? রাজুর লিচু। তাহলে রাজুর লিচু হবে কতটি? যে সম্পূর্ণতা থেকে আমরা দুইজনের একসাথে যেটা ছিল সেটা থেকে আমরা কত বাদ দিব? 302টা বাদ দিব। এরপর বিয়োগ করলে কত পাবো আমরা? 10 থেকে 2 গেলে হবে কত? 8। 9 থেকে 0 অর্থাৎ এখানে এক ঘা নেওয়ার পরে আমার 8 হয়ে গেল। তারপর 6 থেকে 3 গেলে কত পাবো? 3। তাহলে আমার রাজুর লিচু হবে কয়টি? 388টি। আর রনির লিচু হবে কয়টি? 302টি। তাহলে উত্তর হচ্ছে রাজুর আছে 302টি, রনির আছে 388টি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 10 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটা আগে লিখে নেব আমি। দশ নম্বর আমাকে কি বলেছে? মা এবং পুত্রের বয়সের সমষ্টি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তাদের প্রত্যেকের বয়স কত? দেখো এটা কিভাবে করবে প্রশ্নটা দেখো, পরে দেখো আবার মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে মা এবং পুত্রের বয়সকে যখন যোগ করব তখন হবে আমার কত? 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স হবে ছোট, পুত্রের বয়স যেটা হবে সেটা 3 গুণ হবে মায়ের বয়স। তাহলে আমরা লিখতে পারি ধরি পুত্রের বয়স সমান ক বছর। তাহলে মায়ের বয়সটা হবে কত? পুত্রের বয়সের 3 গুণ। তাহলে মায়ের বয়স সমান 3 গুণ ক। তাহলে পুত্রের বয়স যেটা হবে সেটাকে 3 দ্বারা গুণ করলে আমরা মায়ের বয়স পাবো। তাহলে 3 ক হচ্ছে মায়ের বয়স। তাহলে দেখো দুইজনের বয়সের সমষ্টি, অর্থাৎ দুইজনের বয়সকে যখন যোগ করবে তখন কত হবে? 60। তাহলে ক যোগ ক বছর যোগ 3 ক বছর সমান কত হবে? 60 বছর। এরপর ক্যালকুলেশন করে দেখি কত হয়? 4 ক যোগ 60। এরপর ক এর মানটা বের করব। ক মানে হচ্ছে কত? 60 ভাগ 4। তাহলে আমরা যদি 15 নামটা জানি তাহলে 4 15 60। তাহলে আমরা ক এর মান পেলাম কত? 15। আর ক মানে হচ্ছে পুত্রের বয়স, সুতরাং পুত্রের বয়স হবে কত? ক সমান 15 বছর। পুত্রের বয়স 15 বছর হলে মাতার বয়স কত হবে? মাতার বয়স 3 ক সমান 3 গুণ 15 বছর। 3 15 45। 15 নামটা যদি জানি তাহলে 3 15 45, অথবা আলাদাভাবে গুণ করে বের করা যেতে পারে। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে এই দুইটা।
তো এই দুটাকে আলাদাভাবে লিখে উত্তর লিখবে। এরপর 11 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। এগারো নম্বর প্রশ্নে একটা লিখে নিই প্রশ্নটা। কিন্তু বলছে ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজকের 1/3। 1/3 যদি হয় তাহলে ভাজ্য কত? ভাজ্য কত? এখানে ভাজক হচ্ছে 78 ভাগফল 25 ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাগশেষটা আমার দেওয়া নাই, ভাগশেষটা না দিয়ে আমাকে কি বলে দিয়েছে, একটা শর্ত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে লিখে তুমি, দেওয়া আছে ভাজক কত, ভাজক হচ্ছে 78 ভাগফল হচ্ছে 25 ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে ভাজকের 1/3, অর্থাৎ 3/1 গুণ ভাজক, তারপর হচ্ছে 3/1 গুণ ভাজক, ভাজকের মানটা এখানে কত, 78। তাহলে এখান থেকে আমি মানটা বের করতে পারি। তো 78 কে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 78 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 6 3 6 18 26। এখানে আলাদাভাবে করে দেখতে পারো, 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 1, 18, 3 6 18 শূন্য। তাহলে কত আসলো আমার ভাগফলটা, 26। তাহলে আমার এখানে ভাগশেষটা কত, 26। তাহলে ভাগশেষ সমান হচ্ছে 26। এরপর আমাদের কি করতে হবে, ভাজ্য কত। তাহলে আমরা জানি ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে, নিঃশেষে বিভাজ্য যদি না হয়, অর্থাৎ ভাগশেষ যদি থাকে তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি হবে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে আমার সবগুলো মানই দেওয়া আছে, দেখো ভাজক সমান হচ্ছে 78, ভাগফল সমান হচ্ছে 25 আর ভাগশেষ মানে হচ্ছে 26। তাহলে 78 আর 25 আমি এখানে গুণ করে দেখি কত আসে। প্রথমে একক স্থানীয় অঙ্কের সাথে একক দশক করতে হবে, উপরের সাথে নিচে করতে হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক 5, 5 এর সাথে 8 গুণ করে 5000 চলে গেছে শূন্য, হাতে আছে 4, 5 সাথে 35, 35 এর সাথে 4 যোগ করলে হবে 39। আবার একটা দশক স্থানীয় অঙ্কের জন্য শূন্য দিলাম, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 7 দুগুণে 14, 15 100 যোগ করে নিন, 9 6 15 5 হাতে আছে 1, 5 3 8 9 1950। কত আসলে আমার 1950 যোগ 26। তাহলে এবার 1950 এর সাথে 26 যোগ করলে কত হবে, 6 5 দিয়ে যোগ করলে 7 9 1। তাহলে উত্তর আমার কত, 1976। উত্তর 1976 বা 1976। এগারো
নাম্বার করা শেষ, এবার 12 নাম্বার প্রশ্নে চলে যাবো। বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাজ্য 8903 ভাজক দেওয়া আছে কত 87 এবং ভাগশেষ কত ভাগশেষ 29, ভাগফল কত? তাহলে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। তাহলে আগে যে সূত্রটা দিয়ে আমরা কাজ করেছি একই সূত্র দিয়ে কাজ করব। এখানে ভাজ্য নির্ণয় করতে বলছে আর এখানে এই অঙ্কের জন্য আমার নির্ণয় করতে হবে ভাগফল। তাহলে সূত্রটা আমি লিখে ফেলি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমার যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়েও আমি কাজ করতে পারি, অথবা আগে সূত্রটাকে সেট আপ করে তারপরেও কাজ করতে পারি। আচ্ছা আমি মানগুলো বসিয়ে দিই, তারপর কাজ করছি। ভাজ্য হচ্ছে 8903, ভাজক কত এখানে 87, ভাগফল কত জানি না আমি, ভাগফলটা আমাকে বের করতে হবে। ভাগফল আর ভাগশেষ কত 29। এখানে কাছে কি করতে হবে, আমাকে ভাগফল নির্ণয় করতে হবে আর বাকিগুলা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ভাগফলটা সমান চিহ্নের এক পাশে থাকবে আর বাকিগুলা আরেক পাশে থাকবে। তাহলে হচ্ছে এখানে 87 ভাগফলের সাথে গুণ আকারে আছে, যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই তাহলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সমান চিহ্নের এক পাশ থেকে যখন আরেক পাশে দিক পরিবর্তন করা হয় তাহলে গুণ হয়ে যায়, গুণ থাকলে হয়ে যাবে ভাগ, দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন করলে চিহ্নেরও পরিবর্তন হয়, দিক পরিবর্তন করলে চিহ্নও পরিবর্তন হয়। ভাগ থাকলে হবে গুণ, যোগ থাকলে হবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে যোগ। তাহলে আমার এটা 87 যেহেতু ভাগফলের সাথে গুণ আকারে আছে, সেহেতু আমার 87 যখন সমান চিহ্নের এই পাশে চলে আসবে তখন ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 8903 ভাগ 87, আর বাকি যেটা আছে আমি সেটা লিখে বলবো ভাগফল যোগ 29। তাহলে এটা আমরা ভাগ করে দেখি কি আসে, 8903 ভাগ 87। ভাজক 2 অঙ্কের আছে, ভাজ্য থেকে 2 অঙ্ক নিয়ে কাজ করব। তাহলে 87 একে 87, 9 থেকে 7 গেলে হবে 2, 203। এরপর দেখি 87 কে কতবার গুণ করে 203 বা এর কাছাকাছি হয়। 87 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 7 দুগুণে 14, 4 হাতে 17, আর 2 দুগুণে 16, হাতে 17। 87 কে যদি আমি 3 দ্বারা গুণ করি কত হবে, 3 সাথে 21 এর 1, 3 সাথে 21 এর 1 হাতে থাকবে 2, তারপর 3 হাতে 24, 3 হাতে 24, 25, 26, 261, বেশি হয়ে যাচ্ছে। তো আমি কি করব, 2 দ্বারা গুণ করব। গুণ করলে কত হচ্ছে, 174 ভাগ 87। হুম 2 29।
আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে একটু আমার কারেকশন দরকার। এখানে আমি আগে এই জিনিসটাকে এই পাশে এনে দেবো। তাহলে হচ্ছে ৮৯০৩ বিয়োগ ২৯, আর যেটা আছে সেটা ঠিক করে রেখে রাখবো, ৮৭ গুণ ভাগফল। তাহলে কি হবে, ৮৯০৩ বিয়োগ ২৯, এটা বিয়োগ করে দেখি কত আসে। ৪, ১৩ থেকে ৯ গেলে হবে ৪, তারপর হচ্ছে এখান থেকে ১ ধার নিয়েছি তো হয়েছে ৯, ৯ থেকে ২ গেলে হবে ৭, তারপর হচ্ছে এখানে হবে ৮, এখানে হবে ৮, তাহলে ৮, ৮, ৭, ৪। আচ্ছা, তাহলে হচ্ছে বাকি জিনিসটা আমি লিখতে পারি ৮৭ গুণ ভাগফল, বা এরপর দেখি আমি এই যে গুণটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। ৮, ৮, ৭, ৪ ভাগ ৮৭ ইকুয়াল টু কত, ভাগফল। বা ভাগফলটাকে আমি এইভাবে লিখতে পারি, সামনে এখানে যে থাকার কথা এখানে থাকা একই কথা, ভাগফল সমান ৮, ৮, ৭, ৪, মানে এই জিনিসটাকে এবার ভাগ করে দেখি কত আসে। ৮, ৮, ৭, ৪ ভাগ ৮৭, ৮৭ কে ৮৭, ৮ থেকে ৭ গেলে হবে ১, ১৭৪। তো ৮৭ কে ২ দ্বারা গুণ করলে আমি কত পাবো, ১৭৪। আমার আনসার কত আসবে, ১২, সরি ১০২। ১০২ কেন আসবে, ১০২ আসবে একটু আমি বলে দিই যে ৮ থেকে ৭ গেলে কত হবে আমার, ১। তারপর হচ্ছে আমার জিনিসটা আমি আর একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আমার আসলে কত, ১, তাহলে হচ্ছে ১ দ্বারা আমি ৮৭ কে ভাগ করতে পারছি না, তাই হচ্ছে আমি আরেকটা অঙ্ক নামাবো। আরেকটা অঙ্ক নামানোর পর আমার কি হলো, এরপরে যদি আমি ট্রাই করি তাহলে দেখো ৮৭ দিয়ে ১৭কে ভাগ করা যাচ্ছে না, তাহলে যে ভাগ করা না গেলেও আমাকে একটা, যেহেতু আমি দুটো অঙ্ক নামিয়েছি সেহেতু এই অঙ্কের জন্য একটা আমাকে শূন্য দিতে হবে। তারপর হচ্ছে আমি আরো একটা অঙ্ক নামাবো। এরপর কি হলো, এরপর দেখো ৮৭ কে ২ দ্বারা গুণ করলে কি হলো, ১৭৪। তাহলে ১৭৪ থেকে ১৭৪ গেলে শূন্য, ৮৭ কে ২ বার গুণ করলে হচ্ছে ১৭৪। এখন আমি ভাগফলটা কত পেলাম, ১০২। তাহলে আমার উত্তর কত হবে, ১০২। এখানে শূন্যটা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়, একটু খেয়াল রাখবে। যখন আমার একটা অঙ্ক দ্বারা ভাগ যাবে না, একটা অঙ্ক দ্বারা ভাগ করা যাবে না, ৮৭ কে ১ দ্বারা ভাগ করা যাবে না, তখন আমার আরেকটা অঙ্ক নামিয়ে আনতে হবে। আরেকটা অঙ্ক যদি আমি নামিয়ে আনি, অর্থাৎ ১৭ হয়ে গেল আমার, ১৭ দিয়েও ১৭ কেও ৮৭ দিয়ে ভাগ করা যাচ্ছে না। ভাগ করা না গেলেও আমি যেহেতু নামিয়ে এনেছি, তাই এই অঙ্কের জন্য একটা শূন্য আনতে হবে। তারপরে হচ্ছে আমি যেহেতু যাচ্ছে না, আরেকটা অঙ্ক আছে আমার যেটা, সেটা আমি আনলাম, নিজে নামালাম। তাহলে আমার কত হলো, ১৭৪। তাহলে ৮৭ কে ২ দ্বারা গুণ করলে আমার কত হবে, ১৭৪। তারপর বিয়োগ করার পর কি হলো, শূন্য পেলাম। তাহলে আমার ভাগফল হলো কত, ১০২। এরপর ১৩ নম্বরে চলে যাবো আমি। তেরো নম্বরে কি করতে হবে, প্রশ্নটা আগে লিখে নিই। একটি কারখানায় 7 দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল
তৈরি হবে। তাহলে এটা কিভাবে করবে? একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি করা যায়। 7 দিনে 2520টি। তাহলে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি করা হয়? আমরা জানি কি 7 দিনে 1 সপ্তাহ বা 1 সপ্তাহ সমান 7 দিন। 1 সপ্তাহ কেন নিয়ে গেছি আমি 7 দিন হবে? কারণ হচ্ছে এখানে 3 সপ্তাহ দেওয়া আছে। তাহলে 1 সপ্তাহে যদি 2520টি সাইকেল তৈরি করা যায়, তাহলে 3 সপ্তাহে কয়টি সাইকেল তৈরি করা যাবে ওটা আমরা ইজিলি বাই করতে পারবো। এই জন্য আমরা 1 সপ্তাহ করে নিয়েছি। তাহলে 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় কয়টি? 2520টি। সুতরাং 3 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520 গুণ 3। 1 সপ্তাহে যতটি তৈরি হবে 3 সপ্তাহে তার চেয়ে বেশি তৈরি হবে, এই জন্য গুণ হয়েছে। তাহলে গুণ করে দেখি কত হয়। 3 এর 0 0, 3 দুগুণে 6, 3 5 15, 5 সাথে থাকবে 1, 3 দুগুণে 6, আর 1 7। তাহলে কত হবে आंसर? 7560টি। উত্তর কত? 7560টি। এরপর আমি 14 নম্বরে চলে যাচ্ছি। চোদ্দ নম্বরে কি বলা হয়েছে? প্রশ্নটা তুলে নিয়ে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12 টাকা, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে কি হয়েছে এখানে? আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। তারপর হচ্ছে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে 3টি খাতা যদি সে 72 টাকা দিয়ে কিনে, তাহলে একটি কত দিয়ে কিনবে? 12টি কত দিয়ে কিনবে? তাহলে এখানে দেখো যেটা বের করতে হবে সেটা আমাদেরকে ডান পাশে লিখতে হবে। তাহলে আগে কি লিখবো? 3টি খাতা কিনতে পারে 72 টাকায়। আমাকে 12টি খাতা কিনতে কত টাকা লাগবে সেটা বাই করতে বলছে। তাহলে আমি যেটা বাই করতে হবে সেটা ডান পাশে লিখবো, আর যেটা দিয়ে আমি কাজ করব সেটা বাম পাশে লিখবো। সুতরাং একটি খাতা কিনতে পারে 72 ভাগ 3। 3টি খাতা আমি কিনতে পারে, একটি খাতা কিনতে তার থেকে কম সময় লাগবে, কম টাকা লাগবে। এজন্য কি হয়েছে? 72 ভাগ 3 হয়েছে। কম লাগলে ভাগ হয়, এই জন্য ভাগ হয়েছে। এরপর 12টি খাতা কিনতে পারবে, একটি খাতা যে দামে কিনতে পারবে 12টি খাতা তার থেকে বেশি দামে কিনতে পারবে, এজন্য 12 গুণ হবে। 12 গুণ হলে উপরে, ভাগ হলে নিচে, ভাগ 3। তাহলে এবার কাটাকাটি করলে কি হয়? 3 4 12, তারপর 72কে 4 দ্বারা গুণ করবে। তাহলে 4 দুগুণে 8, 4 সাথে 28, এই যে 4 দুগুণে 8, 4 সাথে 28। তাহলে কত হবে এটা? উত্তর 288 টাকা। উত্তর 288 টাকা। 288 টাকা। এরপর আমি 15 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি।
15 নম্বরে কি বলা হয়েছে প্রশ্নটা তুলে নিই, যদি 8 কেজি পোলাওর চাল চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কিনতে হবে? কত কেজি চাল কেনা যাবে? কি বলা হয়েছে, যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তবে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? তাহলে 8 কেজি চালের মূল্য কত? 960 টাকা। তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা হবে? তাহলে আমার চালের পরিমাণটা বাই করতে হবে। 4800 টাকা দিয়ে চালের পরিমাণ যেটা বাই করতে হবে সেটা ডান পাশে লিখতে হবে। তাহলে আগে আমি কি লিখবো, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। 900 টাকা লাগবে 8 কেজি চালের জন্য। সুতরাং 1 টাকা লাগবে, 1 টাকা দিয়ে আমরা আরো কম চাল কিনতে পারবো, এই জন্য কম হলে ভাগ, এই যে 8টা উপরে হবে আর 960টা নিচে হবে। সুতরাং কত টাকা? 4800 টাকা। 4800 টাকা লাগবে। 4800 টাকা দিয়ে আমরা আরো বেশি চাল কিনতে পারবো, এই জন্য হচ্ছে এটা গুণ হবে। 8 এর সাথে 4800 কি হবে? গুণ হবে। তারপর হচ্ছে ভাগ 960 কেজি চালের জন্য। এরপর কাটাকাটি করি, দেখি কি হয় আমাদের। এই শূন্য আর এই শূন্যটা কেটে দিতে পারবো। তারপর হচ্ছে যদি আমরা 12 নামটা করি, তাহলে 6 12 72, 7 12 84, 8 12 96, 8 12 96। এই যে 8 দিয়ে 96 কে কাটলে কত পাবো? 12। তারপর হচ্ছে 12 নামটা আবার করি, তাহলে কত হবে? 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। আর এখানে একটা শূন্য রয়ে গেছে না, এই শূন্যটা কেটে আমরা এখানে তুলে দিতে পারি উপরে। তাহলে কত পেলাম? 40 কেজি চালের জন্য। তাহলে এত টাকা কত কেজি চালের জন্য লাগবে? 40 কেজি চালের জন্য। অর্থাৎ এত টাকা দিয়ে আমি 40 কেজি চাল কিনতে পারবো। উত্তর 40 কেজি। এরপর চলে যাবো 16 নম্বরে। প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখুন, একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে এখানে কি বলছে? একটি মোটরসাইকেল 12 লিটার, আর এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তাহলে কি বলছে এখানে দেখুন, একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। তাহলে 300 কিলোমিটার কত লিটার পেট্রোল লাগে যেতে? 12 লিটার।
100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে, তাহলে কত লিটার পেট্রোল লাগবে সেটা আমাকে বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা সমান চিহ্নের ডান পাশে যাবে। তাহলে আমরা কি যেটা দেওয়া আছে এটা দেখি, 300 কিলোমিটার যেতে লাগে 12 লিটার পেট্রোল, সুতরাং 100 কিলোমিটার যেতে কত লিটার লাগবে সেটা আমাকে বের করতে হবে। 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে কতটুকু, 12 লিটার, 12 লিটার। সুতরাং 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে কতটুকু, 300 কিলোমিটার যেতে যদি 12 লিটার লাগে, 1 কিলোমিটার যেতে আরো কম লাগবে, কম হলে ভাগ হবে, 12 ভাগ 30, 300। সুতরাং 100 কিলোমিটার আমাদেরকে বাইর করতে হবে, 100 কিলোমিটার, 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 12 গুণ 100 ভাগ 300 লিটার। তাহলে এবার কাটাকাটি করি, দেখো 100 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হবে 300, আবার 3 কে 12 দ্বারা, 3 কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত আসবে 12, তাহলে 3 4 এ 12, 4টা লিখবো তাহলে 4 লিটার। তাহলে আমার উত্তর কি হবে, 4 লিটার। ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।